ভোটের আগে আরও একটা প্রকল্প, যার পোশাকি নাম শ্রমশ্রী প্রকল্প, যাতে আগামী একটা বছর বা কাজ না পাওয়া অবধি মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকরা। যদিও এর নেপথ্যে সম্পূর্ণ ভোট রাজনীতির অঙ্ক দেখছে বিরোধীরা। আবার অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে বিলম্ব নিয়ে সরকারকে ডেডলাইন হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। এই আলোচনাতেই আপনাদের দেখাবো যে কিভাবে এসএসসি ভবন অভিযানের আগে পুলিশি ধরপাকড় এবং কিভাবে তা নিয়ে আদালতের মধ্যে অস্বস্তির মুখে পড়তে হলো পুলিশকে। কিন্তু শুরুতে আজকের বিষয়, পরিযায়ী শ্রমিকের জন্য শ্রমশ্রী প্রকল্প, মাসিক ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরোটা ভোট রাজনীতির কি অঙ্ক, প্রশ্ন তুলছে বিরোধীরা। জয়েন্টের ফল প্রকাশ শুক্রবার পর্যন্ত ডেডলাইন। বিকাশ ভবন ধর্নার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বলছেন যে ওয়ার্কিং ডের এই সপ্তাহের মধ্যে জয়েন্টের ফল প্রকাশ যদি না হয় তাহলে অভিভাবকদের নিয়ে বিকাশ ভবন অভিযান করবেন তিনি। বেসরকারি কলেজগুলোতে ঘুরপথে সুবিধা দেওয়ার চেষ্টা, জয়েন্টের ফল প্রকাশে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। কোথাও বেসরকারি কলেজগুলোকে আর্থিকভাবে লাভবান করাই কি আসল উদ্দেশ্য এই বিলম্বের? তদন্তের পাঠ দিতে বিএনএস এর বই আইসিকে, অডিও কাণ্ডে গ্রেফতারিতে আদালতে অস্বস্তিতে পুলিশ। গতকাল বিধাননগর কমিশনারেটের তরফে একটি ভাইরাল অডিও সামনে আনা হয়েছিল, যার ভিত্তিতে গ্রেফতারি হয়েছিল। সেই মামলাতেই আদালত আইনের পাঠ দিল পুলিশকে। জানি চাপের মধ্যে কাজ করেন, কিন্তু গ্রেফতারি কিসের ভিত্তিতে? আদালতে প্রশ্নের মুখে পুলিশ। প্রশ্নের মুখে আদালতে পড়তে হচ্ছে পুলিশকে এমনটা নয়। যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জামিন পর্যন্ত দিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি একগুচ্ছ প্রশ্ন যা পুলিশের পাশে একটা বড় প্রশ্নচিহ্ন হিসেবে সামনে এসেছে। কিন্তু সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর আপনাদের সামনে, সেটা রাখবো। একদিনে জোড়া ধাক্কা খেলো সরকার। একদিকে হিন্দোল মজুমদার, তাকে জামিন দিয়ে দিল কোর্ট। অন্যদিকে রেজাউল হক, তাকেও জামিন দিয়ে দিয়েছে কোর্ট। মালদার শিক্ষককে গ্রেফতারির ঘটনায় কোর্টে পরপর প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজ পুলিশকে। হামলায় চক্রান্তের অডিও টেপ শুনিয়ে গ্রেফতার করা হয় কোর্টে শিক্ষকের। সেই মামলাতেই শিক্ষককে জামিন দিল আজ আদালত। চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে কোর্টের মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে পুলিশকে। পুলিশের থানার আইসিকে বিএনএস এর বই তুলে দিচ্ছেন আদালতের বিচারক। আমি সরাসরি হিন্দোলদের সঙ্গে কথা বলবো। হিন্দোল, নিঃসন্দেহে প্রশ্ন হচ্ছে এটাই, যখন আদালতে আইসিকে যখন বিএনএস এর বই তুলে দেন বিচারক, সেখানেই প্রশ্ন ওঠে পুলিশকে কি তাহলে তদন্তের এবিসিডি পড়াচ্ছেন মাননীয় বিচারক? এক প্রকার সেই চিত্র কিন্তু উঠে আসলো বিধাননগর মহকুমা আদালতে এসিজিএম অর্ঘ্য আচার্যের ঘরে। এবং সেখানে কিন্তু বিধাননগর পূর্বের আইসিকে এক প্রকার ভৎসনা করা, বিএনএস এর বই তুলে দিয়ে পাঠ শেখানো। দেখুন আপনারা যে সেকশনগুলো দিয়েছেন সেগুলো কি এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে কি মিল রয়েছে? সেই কথার কিন্তু কোনো রকম কোনো উত্তর দিতে পারেননি বিচারকের, কোনো কথার উত্তর দিতে পারেননি আইসি। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্ত বিষয়ে আমরা জেনে নেব। সংযুক্তা সেন তিনি রয়েছেন, যিনি অভিযুক্ত তার আইনজীবী, অর্থাৎ কিনা রেফাজুল হকের আইনজীবী। ম্যাডাম, মূলত কি হলো আজকে? যখন ওনাকে প্রডিউস করা হয় তারপরে আমরা বেল পিটিশন ফাইল করি এবং বেল মুভের সময় আমরা ম্যাজিস্ট্রেটের এটা নজরে আনি যে এফআইআরে যা লেখা আছে তার সঙ্গে সেকশনগুলোর সঙ্গে কি তালমেল আছে। স্যার একটুখানি দেখুন আপনি। উনি নিজে দেখেন, তারপরে সিডি চান এবং তখন সিডিটা প্রেজেন্ট ছিল না। তারপর উনি আইসিকে খবর দেন যে আইও যেন সিডিটা নিয়ে কোর্টে প্রেজেন্ট থাকে। তারপর পরবর্তীকালে আবার বেল হিয়ারিং শুরু হয়। ওনার সিডিটা আসার পর উনি এফআইআর এবং সিডি ভালো করে খুঁটিয়ে দেখেন। দেখার পর ওনার এই প্রশ্নগুলো এসেছে যে সেকশনগুলো এফআইআরে পুট করা হয়েছে সেই সেকশনের ইনগ্রিডিয়েন্টস ওনার এফআইআরের বক্তব্যের মধ্যে নেই, ওনার কোনো সিডিতে নেই, বা ওনার কোনো যে ইনভেস্টিগেশন হয়েছে বা কিছু তাতে কোথাও কোনো বিল আসছে না। কারণ ওখানে লেখা রয়েছে যে বিভিন্ন পাবলিক সার্ভেন্টদের থ্রেট, কিন্তু তার কোনো কোনো ডিটেলসে কিছুই লেখা নেই। সেই কারণে উনি আজকে রেজাউল হকের বেলটা মঞ্জুর করেছেন ৪,০০০ টাকা টু সিওরিটিতে এবং আইওকে মিট করতে বলেছেন ১ মাসে। সুতরাং বুঝতেই পারছো যে জামিন মঞ্জুর কিন্তু করলো বিধাননগর মহকুমা আদালত, এবং যে ক্ষেত্রে কিন্তু যে সেকশনগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু এই ঘটনার কোনো মিল নেই, তেমনটাই বিচারক উল্লেখ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই জামিন। বেশ হিন্দোল, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, একটা নয় একাধিক ধাক্কা আজকে পুলিশের উদ্দেশ্যে এসেছে কোর্ট থেকে। এক হচ্ছে এই যে হিন্দোল মজুমদার, তাকে জামিন দিয়েছে কোর্ট। শুধুমাত্র তা নয়, কার্যত কোর্ট এইটা বলেছে হিন্দোল মজুমদারের ক্ষেত্রে যে ধারা যুক্ত করেছেন, যে অভিযোগ এনেছেন, সেখানে তথ্য প্রযুক্তি আইন লাগাননি কেন? ফলে পুলিশ কি তদন্তটুকুও করতে জানে না, এই প্রশ্ন তুলছে। কিন্তু এইখানে আমি আসতে চাইবো সলিল ভট্টাচার্যের কাছে। আমি বলছি, যখন মাননীয় বিচারক
আইসিকে বিএনএস এর বই তুলে দেন, তার মানে তো হচ্ছে পুলিশকে কার্যত আইনের অবাকখ শিখিয়ে দিচ্ছেন বিচারক। তার মানে সেই বিচারক এইটা বুঝিয়ে দিচ্ছেন যে একেবারে যেভাবে তদন্ত হওয়া উচিত সেই পথে আপনি যাননি। যেভাবে এফআইআর রুজু হয়েছে তার সঙ্গে আচ্ছা সেকশনের মিল নেই, আচ্ছা সেকশনে যে কথা রয়েছে তার সঙ্গে সিডির মিল নেই। আমি বলছি এইটা পুলিশের কাছে কত বড় ধাক্কা, কোন চাপের মধ্যে তাহলে পুলিশকে কাজ করতে হচ্ছে কার্যত। কোর্ট আজকে এই প্রশ্নটাও তুলেছে। আইসি কি করবে বলো তোমার? জ্ঞানের মান যদি এই হয় আর তদন্তের অ্যাকুমেন্ট যদি এইটাই হয়, মানে দেখো কোনো প্যারিটি নেই, এফআইআর এর সঙ্গে কেস ডায়েরির কোনো প্যারিটি নেই, এফআইআর এর সঙ্গে সেকশনস অফ ল যেটা লাগানো হয়েছে তার কোনো মিলজুল নেই, কোনো কিছু পায়নি। আমার তো মতে আইসি কি বলবে, আইসি করবেটা কি? কালকে সুপারভাইজটা কে করেছিল? কাল ইনফরমেশন যেটা পেয়েছিল, যিনি বলছিলেন প্রেস কনফারেন্স করছিলেন, এগুলো তাদের নির্দেশে করা হয়েছে, আন্ডার প্রেশার করেছে, আন্ডার ডিউরেস করেছে, ভয়েস স্যাম্পল নেওয়ার কথা বলেছে। খালি তাই না, তুমি দেখো ওখানে বলা হচ্ছে যে নৌসেনা এবং আর্মিদের নাকি দে আর পুট আন্ডার থ্রেটনিং এন্ড ডিউরেস, নেভাল, সেন্ট্রাল ফোর্স, আর্মি, কিসের কি গল্প আমি তো বুঝতে পারছি না কিছু। হিন্দল মজুমদারের ঘটনাটাই দেখো না, ইনফরমেশন টেকনোলজি একটাই লাগালো না। আমি বলছি দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল কি আপনি খুঁজে পাচ্ছেন? আমি জানি না, এটা আপনি আরো ভালো বলতে পারবেন। মানে যে কোনো মূল্যে হিন্দল মজুমদারকে হেফাজতে নিতে হবে, সেই কারণে সরকারি আইনজীবী 3 দিন আগে আফতাব আনসারির সঙ্গে তুলনা করছেন হিন্দল মজুমদারকে। আমি বলছি সেই কারণেই কি আগ বাড়িয়ে এই যে অতি তৎপরতা বা অতি সক্রিয়তা, সেনা নৌবাহিনীর এই ধারাগুলো যুক্ত করছে যে করে হোক হেফাজতে নিতে হবে, এটাই কি উদ্দেশ্য? না, আমি তো গতকালও বলেছিলাম প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদের গর্জনটাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। দ্যাট ওয়াজ দ্য অর্ডার, দ্যাট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্য ডে। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে নীতি আজ এই সরকারের, এই রাজ্য প্রশাসনের। দ্যাট ইজ দ্য মেইন বেসিস অফ দিস অল রটেন কেসেস। এফআইআর ড্রাফটিং করতে পারে না, তদন্ত কি করবে শুভ্রজিৎ? ক্রাইম আর ক্রিমিনালকে কানেক্ট করার ক্ষমতা নেই এদের। কিসের কানেকশন? বলছে আমেরিকান সেন্টার, আমেরিকান সেন্টারে হামলার যে আফতাব আনসারি, খাদিম কর্তা অপহরণ যে আফতাব আনসারি, তার সঙ্গে তুলনা করা হয়েছিল। এবং ঠিক আমি বলছি, এবং তারপরে 3 দিনে কোনো তদন্তই হয়নি বলে জানা যাচ্ছে, তার জন্য হিন্দল মজুমদারকে আজকে জামিন দেওয়া হলো। এইবার সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে ভোর রাতে তল্লাশি চালানো হয়। সুমন বিশ্বাস, এই যে এসএসসির অভিযান যার অন্যতম আহ্বায়ক ছিলেন আজকে সুমন বিশ্বাস, তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে তাকেও ছেড়ে দিয়েছে পুলিশ। 8 ঘন্টা আটকে রাখার পর মগরা থানা তাকেও, সুমন বিশ্বাসকেও ছেড়ে দিয়েছে। এটা যখন সুমন বিশ্বাস মগরা থানা থেকে বেরোচ্ছেন, আমি একবার সুমন বিশ্বাস কি বলেছেন দেখিয়ে নিয়ে আমি সলিলদা আবার আপনার কাছে আসবো। সুমন বিশ্বাস কি বলেছেন একবার দেখব। আমাদের মুখ্যমন্ত্রীও সকলের, বিরোধী দলনেতাও সকলের। আর বিরোধী দলনেতা যদি মুখ্যমন্ত্রী তো আর আমাদের রইল না, তাহলে তার একটা যোগ্য শিক্ষক এইভাবে অপহরণ করতে পারে? তার পুলিশ মন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই। আপনি দেখুন, আমাদের একটু বাঁচান, আমাদের বাঁচান, এইটুকু আমার বক্তব্য। আমরা এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস আসলেও সমর্থন করব যে দেখুন মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ অপহরণ করছে। যে অতি সক্রিয়তার, আমি বলছি পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলছেন সুমন বিশ্বাস। আমি বলছি সমীরদা, যে সক্রিয়তা আজকে পুলিশের তরফে দেখা যাচ্ছে তার 1% এই প্রোঅ্যাক্টিভ যতটা আজকে পুলিশ হয়েছে 1% যদি দুর্নীতি মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া চালাবার ক্ষেত্রে দেখা যেত, এসব কিছুই হতো না। আজকে প্রশ্ন সঙ্গত কারণে সমীরদা উঠবে যে গতকাল একেবারে যে অডিওকে সামনে নিয়ে বিধাননগর কমিশনারেট সাংবাদিক বৈঠক করলো, আচ্ছা এই অনুব্রত মণ্ডল যে অডিওটা সামনে এসেছিল সেটা নিয়ে তার তৎপরতা কোথায় ছিল? আমি বলছি সেখানে তৎপরতা না দেখিয়ে এবিপি আনন্দকে পরপর নোটিশ পাঠানোতে বেশি আগ্রহ দেখিয়েছে পুলিশ। দেখুন শুভ্র, আইন আদালতের বিরুদ্ধে আমাদের যথেষ্ট বিশ্বাস এবং আমরা সবসময় বলি আইনের পথে চলবে।
প্রশাসন হচ্ছে আমাদের সমাজের একটা পার্ট, ঠিক। এবং যখন আপনি কোনো শান্তি আমি বলছি শৃঙ্খলা সেই সমাজের পার্টে দেখার আজকে কি দায়িত্ব হয়েছে প্রশাসনের কোর্টে অবস্থা থাকে। বুঝতে পারছেন তো? আপনি বলুন না, প্রতিবাদের কণ্ঠ মানে কি পয়লা মার্চ শিক্ষামন্ত্রীর গাড়িতে ওইভাবে নাচানাচি, গাড়ি ভাঙাভাঙি, শিক্ষামন্ত্রীকে ওইভাবে আটকে রাখা, হ্যাঁ, যে ধরনের শিক্ষকদেরকে মানে ওই পরিস্থিতিতে পড়তে হয়েছিল, কি অন্যায় হয়েছিল? 1 মার্চ শনিবার দিন সাধারণত ক্লাস অফ থাকে, একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রতিবাদের কণ্ঠ এমন হবে না যেখানে মানুষকে অত্যাচারিত। আমি বুঝলাম, আমি বলছি সেইটা তো কোর্টকে কনভিন্স করানো গেল না। কোর্ট আজকে শুনুন না, আপনি বলছেন নিঃসন্দেহে অভিযোগ থাকলে তা তদন্ত হবে, কিন্তু তার তো একটা মাত্রা জ্ঞান থাকবে সমীর দা। মূল প্রশ্ন হচ্ছে যে আপনি একটা তদন্ত করছেন আফতাব আনসারীর সঙ্গে, বিষয়টা এইখানে রাজস্বী তৈরি হয় কি জানো? আফতাব আনসারীর সঙ্গে তুমি তুলনা করছো, অথচ 3 দিন হেফাজতে পাওয়ার পর তোমার হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে শূন্য। কার্যত ইনভেস্টিগেশনে অশ্বডিম্ব প্রসব করেছে পুলিশ, যে কারণে জামিন পেয়ে গেছেন। সুব্রদা, প্রথম কথা হচ্ছে আজ আমি এবিপি আনন্দ দর্শককে, আজকে 18ই আগস্ট, আজকের দিনে ভারতবর্ষে রানাঘাট, নদিয়া, কৃষ্ণনগর, মালদা, বনগাঁও এগুলি বিলয় হয়েছিল। আজকে আমাদের কৃষ্ণনগরের মানুষদের স্বাধীনতা দিবস, তার শুভেচ্ছা সকলকে। যাই হোক, অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, নির্দোষ সাব্যস্ত হয়নি এখনো অবধি। কিন্তু প্রশ্ন একটা জায়গায় হচ্ছে, সত্যি কি সরকারের সদিচ্ছা ছিল? যদি হিন্দোলকে তারা মনেই করতো যে ব্রাত্য বসুর ওপর হামলা করেছে তার জন্য দায়ী, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসনের সদিচ্ছা ছিল? কারণ দিনের শেষে কিন্তু এই আরবান নকশালরা, এরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নো ভোট টু বিজেপির কাজে আসে, তাদেরকে দেখতে পাওয়া যায়। তো এই নরমে গরমে সুন্দরভাবে ভালোই নালয় মমতা বন্দ্যোপাধ্যায় যে টিপিক্যাল রাজনীতি, এই রাজনীতিটা হচ্ছে নাকি সদিচ্ছাটি আছে? বলেন প্যারিটি, আফতাব আনসারী, এত কথা, এত কিছু শোনা। সত্যি যদি আফতাব আনসারীর মতন একটা ঘটনা ঘটে থাকতে পারতো, যদি সত্যি মনে করতেন যে ব্রাত্য বসুর উপর আক্রমণ হয়েছে, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। যে সরকার এখনো অবধি জয়েন্টের এন্ট্রেন্স এক্সামিনেশনের রেজাল্ট বার করতে পারে না, 2023 সালে বেরিয়েছিল মে মাসে, 24শে জুনে এটা অগাস্ট শেষ হতে চললো, এখন অবধি রেজাল্ট নেই। 15 বছরে একটা মহাকরণ সারাতে পারে না। কোন রকম শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় তলানিতে গেছে আমরা সবাই সেটা জয়েন্টের জন্য আলাদাভাবে আসবো। বাস্তবিক কি সরকারের সদিচ্ছা আছে? আমার অন্তত মনে হচ্ছে আমি মনে করি যে কোনো আন্দোলন হোক, কোনো প্রতিবাদ হোক, যদি কোনো বিক্ষোভে হিংসার ছক থাকে, যদি থ্রেটেন থাকে, যদি প্ররোচনা থাকে, যদি পুলিশকে গালিগালাজ করার থাকে, মোটিভ থাকে, আমি বারবার মনে করি এইগুলো কিন্তু আমরা কোনোভাবে ধরে রাখতে পারলেন না কেন? এটা আলটিমেটলি কোর্টকে কনভিন্স করাতে হবে। একটা পেন ড্রাইভ দিচ্ছে পুলিশ, কিন্তু সেই পেন ড্রাইভ কোত্থেকে পেলো, কিসের ভিত্তিতে পেলো, এইগুলো পুলিশ উল্লেখ করতে পারছে না। আপনি কল্পনা করুন যে কথোপকথন, যে অডিও কথোপকথন, তার ট্রান্সক্রিপ্টের যে স্ক্রিপ্ট, তার সঙ্গে এফআইআর এর মিল নেই, এফআইআর এর সঙ্গে সেকশনের মিল নেই, সেকশনের সঙ্গে কেস ডায়েরির মিল নেই। এইখানে পুলিশের তদন্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। মূল প্রশ্ন যে কনিনিকা দিয়ে আজকে যখন কোর্টকে একেবারে আইনের পাঠ দিতে হচ্ছে পুলিশকে, তার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে পুলিশ আইনের অ ক খ জানে না, অথবা এটা হতে পারে যে বিশেষ কোনো অঙ্গুলি হেলনে, বিশেষ কোনো নির্দেশে আইনকে বাইপাস করছে পুলিশ। বাইপাস করছে সেটা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, আইনকে যে বাইপাস করছে। কেন ধরলেন, কি করলেন, কি তাড়িয়ে একটার সঙ্গে একটা এমনভাবে তুলনা করে দিচ্ছেন যার কোনো মানে নেই, যার কোনো মাত্রা নেই। মাত্রা জ্ঞানটাই পুলিশের মধ্যে হারিয়ে গেছে, আর সেই কারণের জন্যে বারে বারে এটা কি গোটা পুলিশি ব্যবস্থার অপমান না? গোটা পুলিশি ব্যবস্থার প্রশ্ন না? এই গোটা ক্ষেত্রগুলো যেরকমভাবে প্রতিটা ক্ষেত্রে পুলিশ যা করছে, অতিরিক্ত করছে, ওভার করছে, এবং তার ফলে আদালতের কাছ থেকে সে ভর্ৎসনাও করছে, শুনছে, ছেড়ে দিতে হচ্ছে। তাহলে কেন পুলিশ, কেন যদি করে কোনো কাজ, তাহলে একটু ভেবেচিন্তে করুক, ঠিক করে করুক। যাকে খুশি ধরলাম, কি করলাম, কেন করলাম, কি করছি না, কার জন্য কি বলছি, কোনো তার মানে নেই, কোনো তার মাত্রা জ্ঞান নেই। এটাই পুলিশের ক্ষেত্রে বারে এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অথচ যার গাড়ি চাপা দিতে যাচ্ছিল তিনি, তাকে কিন্তু যার গাড়ি চাপা দিতে যাচ্ছিল, ছাতারু বুলা যে এতগুলো পদ, দুজনের কথা শোনা যাবে না, চুরি হয়েছিল। আমি কনিনিকা থেকে থামালাম সমীরদা। কিন্তু প্রশাসনকে আপনি অ্যাক্টিভ দেখলেন, সেই প্রশাসনই দেখেছে। স্বাভাবিকভাবে আমরা আবারও বলছি, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়,
যদি আইনে সেরকম কোনো জিনিস থাকে নিশ্চয়ই সেটা প্রশাসন এটাও আইনের দেখবে। ঊর্ধ্বে কেউ যদি না, কোথাও TMC ত্রুটি ছাড়া। থাকে আমি আবারও আইনের ঊর্ধ্বে কেউ না, বলছি TMC এই ছাড়া। পুলিশকে আঙুল দেখানো অনুব্রত পুলিশ ছাড়া। আমাদেরই সমাজের অনুব্রত ছাড়া। আমাদের ঠিক, সহযোগিতা আমি করেন সবটা তারাই। বুঝলাম, আইনের সমীরদা সবটা বলছেন, কিন্তু আইনের বৃত্তের মধ্যে থেকে পুলিশ কাজ করছে কিনা আজকে একাধিক ক্ষেত্রে এই প্রশ্নটা বড় হয়ে সামনে এসেছে। একটা ছোট্ট বিরতির পর আজকে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা তার পেছনেও রাজনীতির অঙ্ক রয়েছে বলে বিরোধীরা প্রশ্ন তুলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য প্রকল্প ঘোষণা করেছেন, যার পোশাকি নাম শ্রমশ্রী প্রকল্প। তিনি বলছেন পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প নতুন কাজ যতদিন না পাওয়া যাবে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তাদের ফিরে আসার কথা বলেছেন এবং তারপর তাদের জন্য এই প্রকল্প। কি বললেন মুখ্যমন্ত্রী শুরুতে দেখাবো। বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন, যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা এই সমস্ত সুবিধা পাবেন। আমি রাজশ্রী লাহিড়ীর কাছে এইখানে আসবো। রাজশ্রী, এই অভিযোগ মুখ্যমন্ত্রী টাইম অ্যান্ড এগেন বারে বারে করেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে। তখনই মুখ্যমন্ত্রী একেবারে এই রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। তোমরা প্রশ্ন করেছিলে যে রাজ্যে ফিরে তো আসবেন, কিন্তু কাজের কি হবে? আজকে মুখ্যমন্ত্রী প্রকল্প ঘোষণা করছেন, আগামী 1 বছর প্রতি মাসে যতদিন না তিনি কোনো কাজ পাবেন 5,000 টাকা করে আর্থিক সাহায্য, খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথীর সঙ্গে যোগ করে দিচ্ছেন যাবতীয় সরকারি সাহায্য, ছেলে মেয়েদের সরকারি শিক্ষাদানের ব্যবস্থা, এমনকি যাবতীয় ব্যবস্থা তো রাজ্য সরকারই করছে। স্বাগত জানাবে তো? ময়দানের ঘোড়াগুলো না হাসছে মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা না, আপনি ক্যামেরাটা নিয়ে যান দেখতে পাবেন। আর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব যে বিজেপি শাসিত রাজ্য, এটা আমি আজকে জানতে পারলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমি এতদিন জানতাম না। খবরের কাগজে প্রত্যেকেই আমরা দেখেছি তামিলনাড়ু, অন্ধ্র, পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে কীভাবে অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও কীভাবে বাংলাদেশিদেরকে ভাগানো হচ্ছে। তো উনি তো বাংলাদেশি আর বাঙালি এক করে দিতে চাইছেন। যাই হোক, সে ছাড়েন সব কথা। প্রথম কথা হচ্ছে কোভিডের সময় 45 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন উনি বলছেন 22 লক্ষ। 35,000, 40,000 এক একটা পরিযায়ী শ্রমিক কামাচ্ছে অন্য রাজ্যে, রাজস্থান, বিভিন্ন জায়গায় তারা নিজেরাই ভিডিও করে দিচ্ছেন, আপনারা দেখিয়েছেন, বিভিন্ন মিডিয়া দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া তো ছেয়ে গেছে যে আমরা যে যাব আমাদেরকে কি কাজ দেবেন। তারা 5,000-এর বিনিময়ে 45,000, 40,000-এর কাজ ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। 2 নম্বর কথা হচ্ছে যারা এখনো অবধি জয়েন্টের রেজাল্ট বার করতে পারেনি, 15 বছরে মহাকরণ সারাতে পারেনি, একটা ইন্ডাস্ট্রির ফিতে কাটতে পারেনি। স্পেন থেকে ঘোষণা করেছিল সৌরভ গাঙ্গুলি শালবনীতে কি কারখানা করবে, সে এখনো পর্যন্ত ইন্দা ভোগ মা হয়ে গেছে। তো দেউচাপাচামির থেকে আরম্ভ করে পুরুলিয়া, হাবড়া, অশোকনগরের যে খনিজ পদার্থ, তাই নিয়ে সরকার উদাসীনতা, কোনো কিচ্ছু করতে পারছে না। পশ্চিমবঙ্গের 26,000 লোক এখনো রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, তাদের চাকরি চলে গেছে। যারা চাকরি পায়নি তো তাদের কি দেবে? আমি এইখানে সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি আরেকটা পরিসংখ্যান দিই, যেটা এই ঘন্টাখানেক আগে শুভেন্দু অধিকারী দিয়েছেন, যে বাঙালি হেনস্থার ভুরি ভুরি অভিযোগ রাজ্যের তরফে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন, সমীর দা রাজ্যপালের সঙ্গে তিনি আজকে দেখা করতে গেছিলেন, রাজ্যপাল নাকি তাকে এই তথ্যটা দিয়েছেন যে হরিয়ানায় এখনো পর্যন্ত বাংলা ভাষায় কথা বলা 1000 জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে 915 জনই হচ্ছে বাংলাদেশি মুসলিম, যাদের ভিসা পারমিট কোনো বৈধ নথি নেই।
বাকি 85 জন ভারতীয় যাদেরকে ভালো ব্যবহার করেছে এবং তারা কর্মক্ষেত্রে সুন্দর কাজ করে চলেছেন। ফলে এইটা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে যাবতীয় বাংলা ভাষা বলার জন্য যে হেনস্থা, অভিযোগটা কতটা ভিত্তিহীন। দেখুন, নিউ ইয়র্ক টাইমসেই কালকে রিপোর্ট বেরিয়েছে দুদিন আগে, আপনারা দেখে নিয়েছেন সেখানে, যে বাংলা ভাষার উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। এটা আমেরিকা পর্যন্ত জানে, সবাই সব দেশ জেনে গেছে। বলছেন না আজকে এই বলছে, আমি তো বললাম যে আবার যে সরকার কত মানবিক হতে পারে। যেমন করোনার সময় দেখিয়েছেন পরিযায়ীদের প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশ, এই প্রকল্পগুলো করে কিভাবে তাদের পাশে সরকার থাকতে শিখেছে। আমি বলছি, আমি শুধু সমিতাকে এইটা স্মরণ করিয়ে দেব, সরকার কতটা মানবিক এবং বাঙালি অস্মিতা নিয়ে কতটা উদ্বেগে থাকে, এইটা কিন্তু হিন্দোল মজুমদারের পরিবার গ্রেফতারের দিনই প্রশ্ন তুলেছিল না। কিন্তু সমিতা, আমার বেসিক প্রশ্ন, আমি আশুতোষ তোমার কাছেও আসবো। আমি বলছি সরকার মানবিক হবে তার রাজ্যের বাসিন্দাদের প্রতি, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 1 বছর কেন? আমি বলছি 5,000 টাকা যতদিন না পর্যন্ত কোনো কর্মসংস্থান পাচ্ছেন ততদিন পর্যন্ত সরকারের তাহলে ভাতাটা দেওয়া উচিত। 1 বছর কেন? যারা 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকা আছে, এটা 10 বছর দেবেন না, এটা 10 বছরের জন্য 5,000 টাকাটা বেশ ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি এখানে আশুতোষের কাছে আসতে চাই। আমি বলছি উদ্বেগটা আরেকটা জায়গাতেও আশুতোষ রয়েছে, সেটা হচ্ছে কোথাও এই একের পর এক ভাতার ঘোষণা করা, তার মানে কি একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আমি বলছি কোট আনকোট ভাতাজীবী তৈরি করা, আসলে তো এটা কি একটা ভোট অঙ্কের দিকে অঙ্গুলি হেলন করছে না? এই কারণে প্রশ্নটা তুলছি আমি আশুতোষ। আমি তোমার কাছে আসার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখাবো, তারপর আমি আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে আসছি। দেখুন, কেউ নেবে না, পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন 2বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। তুমি আশুতোষ আমার সঙ্গে সহমত হবে যে নিজের রাজ্যে নিজের জায়গায় যদি কাজের সুযোগ থাকে এবং যদি পর্যাপ্ত চাহিদা অনুযায়ী বেতনটা পাওয়া যায় বা টাকাটা উপার্জনের সুযোগ থাকলে কেউ ভিন রাজ্যে যেতে চান না। এই রাজ্যে কাজের সুযোগ এবং প্রয়োজন মতো উপার্জনের সুযোগ কম বলেই বাধ্য হয়ে তারা ভিন রাজ্যে যাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি বলছি সেই কর্মসংস্থানের সুযোগ কতটা আমাদের রাজ্যে রয়েছে এই মুহূর্তে? এখন শুভেন্দুবাবু 14 টাকার আলু খেতে পারে, আমাদের বাজারে অনেক বেশি দাম, উনি জানেন না হয়তো। প্রথমে যেটা বলি, তৃণমূল এবং বিজেপি এই দুজনেই কিন্তু পরিযায়ী শ্রমিক নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তার কারণ ভালো করে দেখুন, এই পরিযায়ী শ্রমিককে আমরা কখন চিনতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে? যখন কোভিড হয়েছিল। কোভিড যখন হয়েছিল আমরা কি দেখলাম? করোনা এক্সপ্রেস কে নামকরণ করেছিলেন? আজকে যিনি ভাতা নিয়ে আলোচনা করছেন 5,000 করে দেবেন, ইনিই নামকরণ করেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, এই বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকের কান কেটে দেওয়া হয়, সেটা নিয়ে আলোচনা হয় না, কেউ করেন না। এবং সবথেকে বড় কথা, শ্রমশ্রী। আচ্ছা বলুন তো ভাই, তুমি একটা খুব সুন্দর একটা নাম দিয়েছিলে এই তোমার প্রতিবেদন শুরুর সময়, আমি শুনছিলাম, পোশাকই নাম। একদম ঠিক। তার কারণ হচ্ছে এটা একটা পোশাক পরানো ছাড়া আর কিছু নয়। যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করা হয়, তার কারণ এখানে কর্মসংস্থান বলে কিছু নেই। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখো নেগেটিভে যাচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে মানুষ কাজটা করবেন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ দিতে পারতেন, যেটা উনি বারবার করে বলছেন, ফিরে আসুন, ফিরে এসে কি করবে? তৃণমূল করবে না বিজেপি করবে? কাজ কোথায়? আজকে এই পরিসংখ্যান তো স্বয়ং মুখ্যমন্ত্রী বারে দিয়েছেন। আমি এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারছি না, সম্ভবত 40% বেকারত্ব কমানো হয়েছে আমাদের রাজ্যে। অবজেকশন আছে, তার কারণ সমীর আপনি হাতটা পরে তুলবেন, এত তো বললেন আধ ঘন্টা, দাঁড়ান আর বলবেন না, ছাড়ুন। এবারে 22 লক্ষ টাকা কোথা থেকে খুঁজে পেয়েছেন সেটা আগে বলুন সমীর দা। তার কারণ হচ্ছে এই যে 22 লক্ষ একও বলছেন না, আবার আপনি বলছেন না 19 লক্ষ। কিন্তু এই কোভিডের সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক তারা চলে এসেছিল পশ্চিমবঙ্গে। না কাজটা কোথায় ক্রিয়েট করেছেন? 2021 সালের বিধানসভায় সবথেকে বড় চমক লক্ষ্মীর ভান্ডার, এটা তুমি স্বীকার করবে? আরে ওসব করে 2024 সালে লোকসভাকে আরে আপনারা চান না কিভাবে লক্ষ্মীর ভান্ডার কাজ হয়েছে? পশ্চিমবঙ্গে বাংলার মানুষের পাশে থাকার যে একটা মানবিকতা, সমাজ আপনারা চান না। একজন মানবিক মুখ্যমন্ত্রী ভাতা নিয়ে তৃণমূল করো, ভাতা নিয়ে আমাদেরকে খাইয়ে রাখতে চাইছে, যেখানে কেন্দ্র সরকার টাকা করবেন না। আমি আসবো, আমি কনিনিকা ঘোষের কাছে আসবো।
আমি বলছি এইটা আমি আশুতোষের সঙ্গে একমত যে কোভিডের সময় যখন প্রচুর মানুষ এসেছিলেন একেবারে তারা কার্যত বাধ্য হয়েছিলেন, কিন্তু তারপর তারা কিন্তু প্রায় সকলে ফিরে গিয়েছেন। তার কারণ কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশা মতো এই রাজ্যে তৈরি হয়নি। এইবার অবস্থার কতটা বদল হয়েছে সেইটা বিষয় করে নিতে বদল হয়েছে নাকি কিছু? আপনারা দেখুন, সবটা হচ্ছে ভোট 26-এর ভোটকে লক্ষ্য রেখে। আপনারা দেখুন, আপনারা তো যারা মিডিয়ায়, তোমরা দেখো, যারা মিডিয়ায় দেখাচ্ছ, যারা সাংবাদিকরা দেখাচ্ছে, তারাও তো জানে অবস্থাটা কি। আপনাদের সময় কথা বলিনি, আমি আশুতোষকে থামালাম, সমীরদাকে থামালাম। একটার পর একটা জায়গায় কর্মসংস্থান নেই, তার বদলে সেই একই ট্র্যাডিশন সমানে মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন। মেলায়, খেলায়, পুজোয়, এই সমস্ত ক্ষেত্রে অন্যগুলো দিচ্ছেন। কেন আমাদের রাজ্যে একটা কর্মসংস্থানের ফিতে কাটা হয় না? কেন আমাদের রাজ্যে আজ অব্দি হয়ে গেল, কতদিন হয়ে গেছে, হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়ে গেছে কতদিন? কেন? একেবারে আপনি যেহেতু প্রসঙ্গটা উত্থাপন করলে, এটা আরেকটা সংকটের জায়গা। এক হচ্ছে কর্ম সংকটের জায়গা যখন থেকে থাকে, আরেকটা হচ্ছে এই জয়েন্ট পরীক্ষা হয়ে যাবার পর রীতিমতন এখনো পর্যন্ত কেন রেজাল্ট আউট করা হলো না, এবিভিপি তা নিয়ে রীতিমতন বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছে আজকে। এবং তারপর যেখানে বিক্ষোভ দেখাচ্ছে, টেনে হিঁচড়ে পুলিশ তাদের তুলে নিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন যে চলতি সপ্তাহের ওয়ার্কিং ডের মধ্যে যদি জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ না করা হয়, একেবারে বিকাশ ভবন অভিযানের হুঁশিয়ারি দিচ্ছেন। এইটা এবিভিপি যখন বিক্ষোভ দেখাচ্ছে জয়েন্টের ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে, সেই মুহূর্তে ছবি। পুলিশ এখানেও তৎপর। বিকাশ ভবনের সামনে দেখতে পাচ্ছি ধুন্ধুমার পরিস্থিতি। এবিভিপির কয়েকজন সদস্য তাদেরকে একেবারে তারা চলে আসেন বিকাশ ভবনের সামনে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং পুলিশ তাদেরকে আটক করার চেষ্টা করছে এই মুহূর্তে এবং তারা বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করতে চাইছেন এবং দেখতে পাচ্ছি একবার চ্যাংদোলা করে পুলিশ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন কয়েকজন। তারা একেবারে এখানে কিন্তু আন্দোলন করতে আসেন এবং বেশ কিছু দাবি, যেমন জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি সেই সংক্রান্ত বিষয়, এবং তাদেরকে একেবারে টেনে হিচড়ে গাড়িতে তোলা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিলা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না। কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই 76টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। মূল প্রশ্ন হচ্ছে সলিলদা, আজকে 4 মাস হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার এখনো পর্যন্ত রেজাল্ট ঘোষণা করা হলো না ওবিসি জটিলতার জন্য। এইটা কিন্তু কোর্ট ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে কোনো জটিলতা নেই। 2010-এর আগে যে 66টা ওবিসি গ্রুপ সেটাকে নিয়ে যদি ফল প্রকাশ করে কোথাও কোনো আপত্তি নেই। আমি বলছি একদিকে কাজের অভাব, অন্যদিকে যদি 4 মাস ধরে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল প্রকাশ না হয়, আমাদের রাজ্য হচ্ছে মেধার রাজধানী, সেই ব্রেন ড্রেনের আশঙ্কাকে আপনি ঠেকাবেন কিভাবে? না ঠেকাবে যেভাবে হিন্দোল মজুমদারকে ঠেকিয়েছে। তুমি দেখো গ্রুপ সি, গ্রুপ ডি, এরা টেন্টেড এবং সুপ্রিম কোর্ট বলেছে এরা যেভাবে দুর্নীতি করে এরা চাকরি পেয়েছে, দ্যাট ইজ বিয়ন্ড রিপেয়ার অ্যান্ড পার্শিয়াল রিডেমশন। তারপরে তাদের 15,000 আর 20,000 টাকা করে ভাতা ডিক্লেয়ার করেছিল। কিসের জন্য বলো? এই ঠিক সমশ্রী তোমার যেটা বলছো, এই সমশ্রী সেম। 9 মাস বাকি আছে তো তোমার ইলেকশনে, 9 থেকে 10 মাস, সেটাকে 1 বছর, সেটাকে 1 বছর করা, 1 বছর করা হচ্ছে। মানে এটা আমি একদম একমত, আশুতোষের সঙ্গে একমত যে এই সমশ্রী যেটা করা হয়েছে, এটা সামনে বিগত আগামী 26-এর ভোটের দিকে চোখ রেখে 5,000 টাকা ভাতা দেওয়া হয়েছে এই কারণে যে তোমরা থাকো, আমরা দেখব
5,000 টাকা নিয়ে মে মাসে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে রইলো ঝোলা চলে দ্রুত সমীরদা আমি থামালাম সমালোচনা করতেই পারি, গণতন্ত্রের সমালোচনার যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। সলিলবাবু যতই আঙুল সরকারকে দেখাক, এই সরকারের মানুষরাই এই সরকারকে রেখেছে, তারা নিশ্চয়ই ভালো কাজ করছে নিশ্চয়। তাহলে ওবিসি নিয়ে যে মামলা আমি একবার থামালাম, বিধাননগর সিটি পুলিশ সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন দেখব। আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে, 7 সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে, কিন্তু ওনারকে আমরা পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। এবং ওনার যখন আজকে বেল হিয়ারিং হয়েছে আমাদের তরফ থেকে বেলেরকে অপোজ করা হয়নি, উনি আজকে বেল পেয়েছেন। আমাদের যে তদন্ত সেটা চলতে থাকবে। ধন্যবাদ স্যার। বেশ কয়েকটি প্রশ্ন থেকে গেছে তো এই গ্রেপ্তারি নিয়ে। যেমন প্রথম হচ্ছে, আজকে আদালতও বলেছেন যে আপনারা যেই অডিওর ভিত্তিতে গ্রেপ্তারটা করলেন, তাহলে তার তো অডিও স্যাম্পল কালেক্ট করতে হবে, সেটাকে পরীক্ষার জন্য পাঠাতে হবে, তার সঙ্গে ম্যাচ করা, সেই প্রক্রিয়াগুলো কেন হলো? দেখুন, এই ধরনের কেসগুলোতে এই যে প্রসেসগুলো বলা হচ্ছে সেগুলো তদন্তের চলাকালীন এগুলো হয়। প্রথমে যখন ইনিশিয়াল ইনফরমেশন আসে তখন সেটা প্রথমেই যে সেই জিনিসটা করতে হবেই, না হলে কোনো রকম মানে ইনিশিয়েট কিছু করা যাবে না, সেরকম নয়। সেই জন্যই প্রসেসগুলো সব হবে। এরকম ধরনের কেস আমরা আগেও ফেস করেছি, ডিল করেছি। তো যে যা প্রসেস আছে ইনভেস্টিগেশনে সেগুলো হবে। কিন্তু আজকে বিচারকও তিনিও বেশ কিছু প্রশ্ন তুলেছেন এই তদন্ত প্রক্রিয়া নিয়ে। যেমন তিনি এখানে বলছেন যে যে ধারাগুলো দেওয়া হয়েছে এই কথোপকথনের সঙ্গে কিংবা কেসির সঙ্গে ধারাগুলোর মিল পাওয়া যাচ্ছে না, মানে নেভি, আর্মি এদের ধারা যোগ করা হয়েছে, এটার ব্যাখ্যা আপনারা কিভাবে দিচ্ছেন? দেখুন, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। মাননীয় বিচারপতি কি অর্ডার শিট করছেন, পাস করছেন, সেটা আমরা দেখব। দেখে যদি সেটাতে কিছু করার থাকে আমরা সেটা করব। না, এই অসামঞ্জস্যটা কেন? ব্যাপারটা হচ্ছে যে কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। প্রাইমারি যেটা অবজারভেশন উনি কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, রেজাউলকে তার কথোপকথনের জন্য আপনারা গ্রেফতার করলেন, অপর প্রান্তে কে ছিল তার সঙ্গে, সেটা আপনারা জানতে পারেন? সেটা আমরা জানি। সেই ব্যক্তিকে এক্ষুনি আমরা অ্যারেস্ট করছি না, তাকে আমাদের টিম অলরেডি ওখানে আছে। তাকে আমরা প্রাথমিকভাবে 35(3) BNSS এর নোটিশ দেব, দিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। তিনিও কি এই আন্দোলনের সঙ্গে এদের সঙ্গে যুক্ত? যে ওই সংগঠন আছে ওদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, দুজনেই তার সদস্য। ঠিক আছে, থ্যাংক ইউ। যে বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস, যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনার পরীক্ষা রয়েছে, সেই কারণে আমরা বেলের অপোজ করি। বেলের যখন অপোজ করলেনই না, মানে গ্রেপ্তারির প্রয়োজনটা পড়লো কেন? অন্য কোনো পদ্ধতিতে এই বিষয়টাকে আপনারা দেখুন, এগুলো ইনভেস্টিগেটিভ ব্যাপার, ঠিক আছে? একটা ইনিশিয়াল ইনফরমেশন আসার পর থেকে কিরম কিরম ভাবে জিনিসগুলো আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশনে পাই, তার বেসিসে ফার্দার যা যা ইনভেস্টিগেটিভ স্টেপস সেগুলো নেওয়া হয়। অ্যাজ অফ নাও এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশন নিজের মতো চলবে, এবং যদি প্রয়োজন ফার্দার হয় যা যা করার আমরা করব। আপাতত যতটা যা আছে সেটা মানে দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনভেস্টিগেটিভ প্রসিডিউর, ঠিক আছে? আমরা ওনার বেলের অপোজ এই জন্য করিনি কারণ কথা বলার পরে আমাদের এটা মনে হয়নি যে ওনাকে কাস্টাডিতে রেখে ইনভেস্টিগেশনে বিশেষ কোনো লাভ হবে। তাহলে তো কাস্টাডিতে নেওয়ার প্রয়োজনটাই পড়লো কেন? মানে ওনাকে আমরা তো পুলিশ কাস্টাডিতে নিইনি। দেখুন, গ্রেফতারি বিভিন্ন কারণে করা হয়, ঠিক আছে? সেটার অত ডিটেলসে এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে। আরেকটা বিষয় কিন্তু এখনো স্পষ্ট হলো না, এই যে নৌবাহিনী, সেনাবাহিনী, এই আমি আবার আপনাকে বলছি যে মাননীয় বিচারপতির যা অবজারভেশন আছে সেটা দেখে সেটাতে আমরা যা বলার ধারাগুলো তো আপনারাই যোগ করেছেন। মানে আমার বক্তব্য হচ্ছে যে উনি কি অর্ডার দিয়েছেন আমরা দেখি, তারপরে করব। থ্যাংক ইউ। আপনারা শুধু গতকালকের সাংবাদিক বৈঠকের পাশাপাশি আজকের সাংবাদিক বৈঠক রাখুন। গতকাল যত সিরিয়াসনেস দেখানো হয়েছিল, আজকে বিধাননগর কমিশনারেট বলছে যে হেফাজতে নেওয়ার প্রয়োজন বোধ করেনি, তার কারণ সামনে পরীক্ষার পর প্রায় 4 মাস হতে চললো, এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ না হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে বলে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন। কি তার ব্যাখ্যা দেখুন। চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই, ইডি সিবিআই তাদের টাইটে। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন,
যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। গত 3 মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ, ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে। একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের 1000 কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন সমীর চট্টোপাধ্যায়, বলছি সমীরদা আপনি নিজেও জানেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে কত গ্রামের জেলার দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তারা এখানে তারা পড়াশোনা করে রীতিমতন এই মুহূর্তে তারা প্রতিষ্ঠিত। আমি বলছি আজকে যদি তারা এখানে এখনো পর্যন্ত ভর্তির সুযোগ তারা পাচ্ছেন না, সেখানে কি বাঙালি অস্মিতার কতটা সুবিচার হয় আপনি বলুন? না, এটা ঘটনাটা যে কারণে এই পর্যন্ত রেজাল্টটা পেতে দেরি হচ্ছে সেটা হচ্ছে একটা বড় কারণ। কিন্তু যখন আপনি প্রাইভেটাইজেশন বিজেপি বলবে তখন আমাকে যেতে হবে রেল, ভেল, সেল, বিএসএনএল, আর কত বলবো শিক্ষায় আসুন। আবার বলবো আমি সবাইকে যে করা হয় আজকে আঙুল কারা তুলবে? আমরা বারবার বলছি আজকে ব্যাংকগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া। আমি বলছি যেখানে আমরা গর্বের সঙ্গে এই কথা বলি যে বাংলা পথ দেখায় দেশকে, আমি কেন কোন রাজ্যে কি করছে আমি তার তুলনা কেন আনবো? আমার প্রশ্ন যে রাজস্বী এই কালচারাল ক্যাপিটালে আমার ব্রেন ড্রেন আমি হতে দিচ্ছি কি কারণে? এই ঘটনা যে ঘটনাটা একটু আগে দেখলেন যে পুলিশের মতন অপরাধ কয়েকজনকে, আর আজকে যারা পরিযায়ী শ্রমিকের উপরে আমি সবাইকে থামালাম। আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে জয়েন্টের ফল প্রকাশ না হওয়ার কি কারণ থাকতে পারে, বা কলেজে ভর্তি হওয়ার না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? সেটা কি কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নাকি? কনিনিকাদি, আমরা তো বারবার এই কথাটাই বলছি যে যেরকম একইভাবে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতিতেও যায় যে একেবারে, আর রাজ্যের ক্ষেত্রে দাঁড়াও রাজস্বী দাঁড়াও আর রাজ্যের ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য হচ্ছে সবকিছু নিয়ে রাজনৈতিক চাপানুতর হয়, যার মধ্যে শিক্ষাটাকেও সমানভাবে একেবারে রাজনীতিবিদরা ইস্যু করেন, কিন্তু উন্নতি কতটা হয়? আশুতোষ, আমি সবাইকে থামালাম। আশুতোষ, যে এর রক্ষা শুরু হয়েছিল কবে? এইচএস যে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোনোর পরে আমরা কি দেখেছি যে একটা বিরাট গ্যাপ, শিক্ষামন্ত্রীকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে বিরাট গ্যাপ, সেই গ্যাপ আরে এক সেকেন্ড ভাই, এই যে গ্যাপটা রাজনৈতিক চাপানুতর এ রাজ্যে এমন কোনো বিষয় বাকি থাকে না যেটা নিয়ে রাজনৈতিক চাপানুতর হয় না, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, এত মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পাশে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে কি কারণে? কেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল এখনো পর্যন্ত প্রকাশ করা যাচ্ছে না? সত্যিই কি এখানে আদালতের আমি বলছি জটিলতা রয়েছে, নাকি এর পেছনে উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন বিরোধীরা তোলার সুযোগ পেয়ে যাচ্ছে? আপাতত আলোচনা এই পর্যন্ত।